এটা হচ্ছে দশম অধ্যায় সিলেট বোর্ড 20। এবার খেয়াল করেন জিঙ্ক ব্লেন্ড। জিঙ্ক ব্লেন্ড কোনটা? জিঙ্ক ব্লেন্ড হচ্ছে ZnS। এটা কি জিঙ্ক ব্লেন্ড। রুটাইল, রুটাইল হচ্ছে টাইটানিয়াম ডাইঅক্সাইড। রুটাইল কি ডাইঅক্সাইড। জিঙ্ক ব্লেন্ড ও রুটাইল যথাক্রমে সালফাইড এবং অক্সাইডের আকরিক। এটা সালফাইড আকরিক, এটা কি অক্সাইড আকরিক। এই দুটার মধ্যে প্রথম যেটা অর্থাৎ জিঙ্ক ব্লেন্ডের তাপ জারণে এক্স তৈরি হয়। কি তৈরি হয়? জিঙ্ক ব্লেন্ডের তাপ জারণে এক্স তৈরি হয়। এখন এটা কি সালফার আছে না, এটার সাথে অক্সিজেন আছে, অক্সিজেন আছে। অক্সিজেন যদি না থাকে তাকে বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত করাকে বলা হয় তাপ জারণ। বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত করলে সেটাকে বলে তাপ জারণ। বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত করলে জিঙ্কটা আলাদা হয়ে যাবে, জিঙ্ক অক্সাইড, এবং সালফারের সাথে অক্সিজেন যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি হবে নাকি। তাহলে আমরা সহজে বুঝতে পারি এক্সটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এক্স কি? এটা তাপ জারণ করি ZnS প্লাস অক্সিজেন, এখান থেকে তৈরি হবে জিঙ্ক অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড। তাহলে এইটা কি? এটা হচ্ছে এক্স। এটা কি এক্স। এখন বলছি সংকর ধাতু কাকে বলে? একাধিক ধাতুকে মিশ্রিত করে যে ধাতু তৈরি করা হয় সেটাকে বলা হয় সংকর ধাতু। যেমন সোনা, রূপা, এগুলো। রূপাটা যদিও একদম মৌলিক ধাতু বা যেটাকে বলা হয় বিশুদ্ধ ধাতু, ঠিক আছে, কিন্তু আমরা সোনার ব্যাপারে দেখি যে 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট, বিভিন্ন ক্যারেট হয় না। কেন হয়? কারণ এটার মধ্যে বিভিন্ন প্রকার তামা, বিভিন্ন অনুপাতে তামা মিশ্রিত করে। তামা মিশ্রিত করলে এইটার এই অনুপাতটা যখন চেঞ্জ হয় তখন এটা সংকর ধাতু হয়। আর নতুবা তুমি 24 ক্যারেট স্বর্ণ দিয়ে কি করতে পারবে না, গহনা তৈরি করা সম্ভব নয়। এরকম পিতল, ব্রোঞ্জ, এই জিনিসগুলো হচ্ছে সংকর ধাতু, যেটার মধ্যে লোহা এবং কার্বনের মিশ্রণ থাকে। স্টেনলেস স্টিল, এগুলো সবই সংকর ধাতু। তাহলে একাধিক ধাতুর সংমিশ্রণে যদি কোনো ধাতু তৈরি করা হয় তখন তাকে বলা হয় সংকর ধাতু। বা সংকর ধাতু হচ্ছে ওই সকল ধাতু যে ধাতুতে একাধিক মৌলিক ধাতুর মিশ্রণ দেয়া থাকে। বুঝতে পেরেছেন সংকর ধাতু? এবার দেখেন সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন, বিউটেন মানে কয় কার্বন? 4 কার্বন। কয় কার্বন? সাইক্লো মানে হচ্ছে 4টা কার্বন সার্কেল আকারে থাকবে, অর্থাৎ প্রথম কার্বনের সাথে শেষ কার্বন যুক্ত থাকবে। তাহলে 4টা কার্বন যদি আমরা দেই সি, এটার সাথে আরেকটা সি, এই যে 4টা কার্বন, সাইক্লো বিউটেন। সাইক্লো এই হচ্ছে সাইক্লোবিউটেন। এটা কি সাইক্লোবিউটেন একটি অ্যালিফেটিক যৌগ। কি যৌগ? অ্যালিফেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগ কারা? যে সকল হাইড্রোকার্বনের যাদের মধ্যে কোনো প্রকার বেঞ্জিন বলয় থাকে না, বেঞ্জিন বলয় থাকে না, তাদেরকে বলা হয় অ্যালিফেটিক যৌগ। অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুই ধরনের যৌগ থাকতে পারে। তাহলে অ্যালিফেটিক যৌগ হচ্ছে যাদের মধ্যে একক বন্ধন থাকবে এবং কোনো বেঞ্জিন বলয় থাকবে না। দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকতে পারে। অ্যালিফেটিক যৌগ কি দ্বিবন্ধন ত্রিবন্ধনও থাকতে পারে, তবে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে সেটা কি হয়? অসম্পৃক্ত যৌগ হয়। কি যৌগ হয়? অসম্পৃক্ত যৌগ। সাইক্লোবিউটেনের 4টি কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে। প্রথম কার্বন, এটা 1 নম্বর কার্বন, 2, 3, 4, প্রথম কার্বন এবং শেষ কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে বলে এটাকে সাইক্লোবিউটেন বলা হয়। সাইক্লোবিউটেন কেন বলা হয়? যে প্রথম কার্বনের সাথে শেষ কার্বন যুক্ত থাকে বলে এটাকে কি বলা হয়? সাইক্লোবিউটেন নাকি। সাইক্লোবিউটেনের মধ্যে কোনো প্রকার বেঞ্জিন বলয় থাকে না, যার কারণে এই যৌগটাকে বলা হয় অ্যালিফেটিক যৌগ। কি যৌগ? বুঝতে পারছেন? আচ্ছা, এরপর খেয়াল করেন এক্স থেকে ওলিয়াম প্রস্তুত করো। এক্স থেকে কি প্রস্তুত করো? আগে আমরা দেখাইছি যে এক্সটা কি। প্রথম যে আকরিক জিঙ্ক ব্লেন্ড, প্রথম আকরিকটা কি? অর্থাৎ ZnS। এটার সাথে যদি আমি অক্সিজেন বিক্রিয়া দেই তাহলে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। জিঙ্ক অক্সাইড এবং এটা হচ্ছে এক্স। এবার এক্স থেকে কি তৈরি করতে বলছে? ওলিয়াম। কি তৈরি করতে বলছে? তাহলে এক্স সালফার ডাইঅক্সাইড, আমরা জানি সালফার ডাইঅক্সাইডকে জারিত করলে বা অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয় নাকি। তাহলে SO2 প্লাস O2, এখান থেকে কি তৈরি হবে? SO3। তবে এই বিক্রিয়াটা একটু কষ্টসাধ্য এবং এই বিক্রিয়াটার ক্ষেত্রে প্রভাবক লাগে কি? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 450 থেকে কত? 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবকের বুঝতে এই রাসায়নিক বিক্রিয়াটা কি তৈরি হয়? সালফার ট্রাইঅক্সাইড। আবার আমরা জানি সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি দিলে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি দিলে
এবং এটা আসলে সালফিউরিক অ্যাসিড না, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের কুয়াশা। কি তৈরি হয়? সালফিউরিক অ্যাসিডের কুয়াশা। তবে এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে 98% সালফিউরিক অ্যাসিড দিলে ওলিয়াম তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি সালফার ট্রাইঅক্সাইড প্লাস 98% সালফিউরিক অ্যাসিড, নাকি? এখান থেকে তৈরি হবে H2O7। তাহলে এইটাই কি? ওলিয়াম। এটা কি? তাহলে সালফার ট্রাইঅক্সাইডের সাথে 98% সালফিউরিক অ্যাসিড দিলে কি তৈরি হয়? ওলিয়াম তৈরি হয়। বুঝতে পারছেন? তাহলে এক্স থেকে, অর্থাৎ এই যৌগটা থেকে সালফার ওলিয়াম তৈরি করতে হলে এই দুইটা বিক্রিয়া করে তারপরে ওলিয়াম প্রস্তুত করতে হবে। বুঝতে পেরেছেন? এবার লাস্ট, উদ্দীপকে উভয় আকরিকের ঘনীকরণ একই কিনা। একটা হচ্ছে কি? একটা হচ্ছে সালফাইড আকরিক, আর একটা হচ্ছে কি? অক্সাইড। সালফাইড এবং অক্সাইড। সালফাইড এবং অক্সাইডের আকরিকের ঘনীকরণের পদ্ধতিটা সেম নয়। খেয়াল করেন, আমরা বলছি যে খনি থেকে যখন আকরিক তোলা হয় তখন সেটার প্রথম কাজ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। কি করা? বুঝা গেছে? চূর্ণ বিচূর্ণ করার পরে সেটাকে ঘনীকরণ করতে হয়, নাকি? এখন মনে করেন এই আকরিকটা নিয়ে আমরা চূর্ণ বিচূর্ণ করলাম, একটা হচ্ছে জিঙ্ক সালফাইড আর একটা হচ্ছে টাইটানিয়াম ডাইঅক্সাইড। বুঝতে পারছেন? চূর্ণ বিচূর্ণ করলাম। এখন এইটাকে এবং এইটাকে দুইটাকে যদি ঘনীকরণ করি, ঘনীকরণের অনেকগুলো পদ্ধতি আছে। যেমন অভিকর্ষের প্রভাবে করা যায়, চুম্বকীকরণ করা যায়, আবার তেল ফেনা ভাসমান পদ্ধতিতে করা, হাইড্রোলাইসিস পদ্ধতিতে করা যায়, অনেকগুলো পদ্ধতিতে করা যায়। চুম্বকীকরণ আমরা কখন করব? যখন ধাতুটা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। এখন এই যে জিঙ্ক সালফাইড, এটা তো চুম্বক দ্বারা আকর্ষিত হয় না, কিন্তু টাইটানিয়াম ডাইঅক্সাইড চুম্বক দ্বারা আকর্ষিত হয়। যেটা চুম্বক দ্বারা আকর্ষিত হয় সেটাকে কি করা হয়? এরকম একটা চুম্বকের বেল্টের উপর দিয়ে এটাকে চালনা করা হয়। তখন এটা আস্তে 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 এটার উপরে কি করা হয়? আকরিকের চূর্ণ বিচূর্ণ গুলো রাখা হয়। রাখার পরে এদিক দিয়ে